গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি ছাড়া প্রায় সব নৌকা আটক করা হয়েছে এবং তাদেরকে এখন ইসরায়েলের হেফাজতে নেওয়া হয়েছে যারা সেই জাহাজে ছিলেন এবং তাদেরকে ইউরোপে নির্বাসিত করা হবে এরকমটা বলছে ইসরায়েল। আমরা এ পর্যায়ে একটু যুক্ত করে নেব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক। জেনারেল আখন্দ, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। একটু জানি এখন একটি জাহাজ যেটি গাজার দিকে অগ্রসর হচ্ছে, বাকিগুলো তারা আটক করেছে ইসরায়েলি বাহিনী এবং সবাইকে এই জাহাজগুলোতে যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছে, আটক করা হয়েছে এবং বলা হচ্ছে যে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে বিমানে করে। মানে কি দেখেন, যে জাহাজটি গাজার দিকে অগ্রসর হচ্ছে সেটিও পৌঁছতে পারবে কিনা সেটা নিয়েও ইসরায়েলি বাহিনী বলছে যে সেটিকেও আটক করা হবে যদি যুদ্ধ পরিস্থিতির দিকে এগুলো যেতে থাকে। জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, একাত্তর টেলিভিশনের দর্শকদের আমার সালাম। এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। এটা গ্লোবাল ফ্লোটিলা, এটা গাজাতে ত্রাণ সরবরাহ, ওষুধ এবং ত্রাণ নিয়ে যাচ্ছিল এবং এগুলোকে ইসরায়েলি নৌবাহিনী এটা আটক করেছে এবং গ্রেটা থুনবার্গ নামে সুইডিশ একজন অ্যাক্টিভিস্ট, তাকেও গ্রেফতার করেছে এবং তারা বলছে যে এদেরকে আবার ফেরত পাঠিয়ে দিবে। তো গাজাতে তো যে অবস্থা অমানবিক ভাবে ৬৬,০০০-এরও বেশি নিরীহ মুসলমানদের হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে ২,০০০-এরও বেশি যারা নিহত হয়েছে খাদ্যদ্রব্য এবং ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। তো আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প একটা ২০ পয়েন্টের একটা শান্তি প্রস্তাব দিয়েছে। এই শান্তি প্রস্তাব নিয়ে আমি একটু পড়ছিলাম এই প্রস্তাবের পয়েন্টগুলোর অর্থগুলো কি, এবং আমার মনের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন উঠেছে এই প্রস্তাব নিয়ে। যদিও কিছু কিছু ইসলামিক রাষ্ট্র, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইজিপ্ট, কাতার, জর্ডান, পাকিস্তান এবং সৌদি আরব এবং ইউএই মিলে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে, এই প্রস্তাবটাকে স্বাগত জানিয়েছে ট্রাম্পের এই এফোর্টটাকে। বাট এই প্রস্তাবটা এবং এই শান্তি চুক্তিটা এখনো হামাস অ্যাকসেপ্ট করে নাই এবং আমার বড় বড় প্রশ্ন এই প্রস্তাবটা নিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে এই প্রস্তাবে বলা হয়েছে যে গাজাতে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, সরকার হবে, এবং বাট এই সরকারটা কিভাবে গঠিত হবে, কারা থাকবে এই ব্যাপারে স্পষ্টভাবে বলা হয়নি। এবং প্যালেস্তাইন অথরিটি এখন যেটা আছে তাদের কি ইনভলভমেন্ট হবে। একটা পর্যায়ে বলা আছে এই চুক্তিতে যে প্যালেস্তাইন অথরিটি পরবর্তীতে ক্ষমতা গ্রহণ করবে, বাট এটা তাদের রিফর্ম হওয়ার পরে। বাট এটাও আবার এক স্টেটমেন্টে নেতানিয়াহু বলেছে যে প্যালেস্টাইন, হামাস বা প্যালেস্টাইন অথরিটি কেউ তাদেরকে শাসন করবে না, নতুন একটা সিস্টেমে তারা শাসিত হবে। এই ব্যাপারে একটা প্রশ্ন আছে। একটা ইন্টারন্যাশনাল ফোর্স, কিন্তু ইসরায়েলি সরকার তো আসলে বা নেতানিয়াহু তো এটা মেনেই নেয়নি যে দ্বিরাষ্ট্রের যে মানে বিষয় সেটি তো তারা মেনে নেয়নি। তারা তো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মেনেই নেয় না। এখানে এই স্বাধীন রাষ্ট্রের ব্যাপারে এই ব্যাপারটা খুবই অস্পষ্ট, ভেগ। এটাই তো আসলে মেইন, যদি মেনে না নেয় তাহলে সেক্ষেত্রে মানে আবুল কালাম আজাদ মজুমদারের জন্য একটা বিশাল, হামাস এই চুক্তিটা গ্রহণ করলেও বিশাল বিপদ, না গ্রহণ করলেও বিপদ। এখানে বলা হয়েছে যে হামাস তারা প্যালেস্টাইন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো অংশগ্রহণ করতে পারবে না, তাদেরকে সকল অস্ত্র জমা দিতে হবে এবং তাদেরকে সেফ এক্সিট করে তাদেরকে বের করে দেওয়া হবে। সো এটার আসলে সফলতা আমি খুব একটা দেখি না, মানে আশা দেখেন না। নানা রকমের সমস্যা আছে। আপনার কাছে আসবো আবুল কালাম আজাদ মজুমদার, এই যে মানে সুমুদ ফ্লোটিলা, এটা মানে অনেকেই বলছিলেন যে এটা কোনো মানে এটা পৌঁছতে পারবে না আসলে, এটা কারণ ইসরায়েলি যে হুমকি ছিল ইসরায়েল এটাকে পৌঁছতে দিবে না। দিন শেষে তাই যারা তো আসলে সারা বিশ্বের কাউকেই কেয়ার করে না, তারা এদেরকে কেয়ার করবেন সেটার কোনো মানে সেটা ভাবাটাই অবান্তর, সেটাই হয়েছে। কিন্তু এটার যে একটা ইম্প্যাক্ট মানে ওয়ার্ল্ড ওয়াইড, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে, অনেক জায়গায় বিক্ষোভ হচ্ছে যে ইসরায়েল কেন তাদেরকে আটক করলো, এটা পৌঁছতে দিল না। এই ইম্প্যাক্টটাকে আসলে কিভাবে দেখেন আপনি? জাতিসংঘ থেকে ফিরেছেন, সেখানেও আমরা দেখেছি যে নেতানিয়াহুর যে বক্তব্য, সেখান থেকে বিশ্ব নেতারা বা যারা এই জাতিসংঘে গিয়েছিলেন তারা তার বক্তব্যের সময় তারা বয়কট করেছেন, বাংলাদেশও তাদের মধ্যে ছিল।
মানে কিভাবে আসলে দেখেন? ধন্যবাদ। প্রথমত গাজায় যে গণহত্যা চলছে এটা তো খুবই দেবালোকের মতো স্পষ্ট। সেখানে নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে এবং এ বিষয়ে বিশ্বের সিংহভাগ রাষ্ট্রই আসলে এ বিষয়ে প্রতিবাদমুখর এবং বিশ্বের বেশিরভাগ দেশের মানুষ, জনগণের একটা বড় অংশ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সরকার নিশ্চুপ থাকলেও সেই সব দেশের জনগণ কিন্তু প্রতিবাদটা জারি রেখেছে। এই যুদ্ধের যে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে এটা নিয়ে কূটনীতিক প্রয়াস তো অবশ্যই অব্যাহত আছে এবং কূটনীতিক প্রয়াসটা জরুরি, কিন্তু কূটনীতিক প্রয়াসের পাশাপাশি বিশ্ব জনমতটাকে আসলে মানে ইসরায়েলের উপর যে চাপ প্রয়োগের জন্য বিশ্বের জনমতটাকে ধরে রাখাটা বা জনমতটাকে আরও শক্তিশালী করাটাও জরুরি। তো আপনি যদি এই জনমতকে শক্তিশালী করার প্রেক্ষাপটে এই যে এই জাহাজগুলোর গাজা অভিমুখে যাত্রা আপনি যদি দেখেন তাহলে এটার উদ্দেশ্য আমি মনে করি যে সফল। উদ্দেশ্যটা সফল এই কারণে যে এটা খুবই প্রত্যাশিত ছিল যে তাদেরকে সেখানে যেতে দেবেন না, তাদেরকে আটক করা হবে, তাদেরকে হয়রানি করা হবে, এমনকি এরকম একটা আশঙ্কা ছিল যে তাদেরকে হয়তো হত্যাও করা হতে পারে। কিন্তু যত যাই করুক, যারা অ্যাক্টিভিস্ট আছেন তারা সাহস দেখিয়েছেন এবং তারা তাদের যে সেই সাহসটা, এই সাহসটার প্রতি এবং তাদের কর্মকাণ্ডের প্রতি সারা বিশ্বের মুক্তিকামী মানুষ যারা বা এই প্যালেস্টাইনি মুক্তিকামী মানুষের প্রতি সহানুভূতিশীল বা তাদের সমর্থনপুষ্ট যারা আছেন তারা সবাই নজর রাখছিলেন এবং তারা এটার ফলে আজকে যে তাদেরকে যেতে দিলেন না, এটার ফলে মানুষের বিবেকটা আবার মানুষ ফুঁসে উঠেছে, বিশ্বজুড়ে বিক্ষোভ হচ্ছে। আমি মনে করি যে এই বিক্ষোভটা, এই ক্ষোভটা এটা জারি রাখাটা জরুরি, কারণ এটা যদি স্থিমিত হয়ে যায় তাহলে এই যে যারা গণহত্যাকারী তারা আরও সুযোগ নেওয়ার চেষ্টা করবে এবং গণহত্যাটা দীর্ঘায়িত করার চেষ্টা করবে। অনেক ধন্যবাদ আবুল কালাম আজাদ মজুমদার, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আপনাদের দুজনকেই যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে পাবো আশা করি।